তুমি যখন আমার কথা বিশ্বাসই করছো না, তাহলে এটা ফেলেই দিচ্ছি। টুনি রাগ করে মরিচটা জোরে ছুঁড়ে মারতেই সেখানে সাথে সাথেই একটা পুকুর তৈরি হয়ে যায়। আমার কথা বিশ্বাস করলে না তো, যাও ফেলে দিলাম। এবার শান্তি হলো তো? রাগ করিস না মা, অমন মরিচ যদি আবার পাস তবে আমি খেয়ে দেখব। আচ্ছা ঠিক আছে, আমি ভাত খাচ্ছি, তবে অমন মরিচ তুমি আর পাবে না, দেখে নিও। পুকুরের পানিতে মরিচটা ভাসতে ভাসতে পানিতে ডুবে যায়। এর একটু পরই সেখানে একটা গাছ ওঠে। গাছটা ভর্তি হয়ে যায় মিষ্টি মরিচে। একটা ভয়ঙ্কর দর্শন হাতকে গাছ থেকে টুকটুকে একটা লাল মরিচ ছিঁড়ে নিতে দেখা যায়। মা, বাবা আসছে না কেন? এই তো চলে আসবে রে মা, এখন একটু ভালো লাগছে মা? হ্যাঁ মা, এখন আর ব্যথা করছে না। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, তোর শরীর এত দুর্বল হলো কি করে? তুই সেভাবে মাথা ঘুরে পড়ে গিয়েছিলি, আমি তো খুব ভয় পেয়েছিলাম। ও কিছু না মা, মাথাতে একটু কেমন যেন করে উঠলো। কই আমার টুনি মা কই? কি হয়েছে আমার মা টুনির? আমি কাজ করছিলাম, হঠাৎ কিছু পড়ে যাবার শব্দ শুনতে পাই, আর এসে দেখি টুনি মাথা ঘুরে পড়ে আছে। না, আমার টুনি মা সুস্থ হয়ে যাবে, তুমি দেখো। তুমি কবিরাজ মশাইকে নিয়ে এসো, মেয়েটাকে একটু দেখে যাক। আমার কিন্তু খুব ভয় করছে, এমন তো কখনো হয়নি। না জানি আমার মেয়েটার কি হলো। তুমি কোনো চিন্তা করো না, আমাদের মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি কবিরাজ মশাইকে নিয়ে আসবো, তুমি মেয়ের কাছে বসে থাকো, আমি আসছি। মেয়েটা এমন অসুস্থ, কবিরাজকে নিয়ে আসা খুবই প্রয়োজন। কিন্তু কি করে যে নিয়ে আসবো? কবিরাজ মশাইকে তা আনতে গেলে অনেক টাকা লাগবে, আমার কাছে তো একটা টাকাও নেই। এখন আমি কি যে করি? আরে, পুকুরে মনে হলো কিছু একটা নড়তে দেখলাম, গিয়ে দেখি তো। এই মেয়ে, এই কে তুমি? তুমি পুকুরে কি করছো? ভয় পেও না গো মানুষের ছেলে, আমি এক দুঃখী জলপরী। জলপরি? জলপরি না সাগরে থাকে? তুমি এখানে কি করছো? আমি এক নির্বাসিত জলপরী গো। মানুষদের আমার খুব ভালো লাগে। আমি তোমাদের মতো মাটির পৃথিবীতে হেঁটে বেড়াতে চেয়েছিলাম, তোমাদের মতো হাঁটার জন্য পা চেয়েছিলাম। আমি সেজন্য জাদুর সাহায্য নিই, আর জল রাস্তায় রেখে আমাকে নির্বাসিত করেছেন। কিন্তু এই পুকুরে তুমি এলে কেন? আর এই পুকুর কোথা থেকে এলো? এটা কি গাছ? তুমি এই গাছ থেকে কি ছিঁড়ে খাচ্ছ? এটা একটা বিশেষ প্রজাতির মিষ্টি মরিচ গাছ। এটা পুকুরেও হয় এবং খুব সহজেই মরিচ পাওয়া যায় না। এই মরিচ আমার বেঁচে থাকার জন্য একমাত্র প্রয়োজনীয় খাদ্য, তাই আমি এই পুকুরে এসেছি। আমাকে তাড়িয়ে দিও না গো। সবই বুঝলাম, কিন্তু এই গাছের সব মরিচ শেষ হয়ে গেলে এরপর তুমি কি খাবে? তুমি বেঁচে থাকবে কি করে? তাই তো আমি একটু অনুরোধ করব, তুমি যদি এই দুঃখী জলপুরীর অনুরোধটা রাখো। আমি একটু বাঁচতে চাই, তুমি দয়া করো এই পুকুরে মিষ্টি মরিচের চাষ করো, যাতে আমি এই মরিচ খেয়ে বেঁচে থাকতে পারি।
আমি তোমাকে অনেক টাকা দেব, তোমার কোনো অভাব থাকবে না। কিন্তু আমি এই মরিচের চাষ কিভাবে করব? আমি তো এর কিছুই জানি না। তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু নিচের দিকে তাকাও। এবার এবার মরিচটি পানিতে ছুঁড়ে মারো। যে গাছটা এখানে গজালো, সেই গাছ থেকে মরিচ নিয়ে তুমি আবার পুকুরে ছুঁড়ে মারো, তাহলে আরেকটা মরিচ গাছ হবে। আর এইভাবে পুরো পুকুরটি মরিচ গাছে ভরে যাবে। ঠিক আছে, আমি তাহলে এই গাছ থেকে মরিচ নিয়ে আবার পুকুরে ছুঁড়ে মারবো। তবে খেয়াল রাখতে হবে, এই গাছগুলো যেন তোমাদের পরিবারে কারো রক্ত না পড়ে, তাহলে এই মরিচ গাছগুলো যে সব মরে যাবে, আমি তাহলে আর বাঁচবো না। আচ্ছা, তাই হবে। আমি জানি যে তুমি কবিরাজকে আনতে যাচ্ছ, কিন্তু তোমার কাছে কোনো টাকা পয়সা নেই। তুমি নিচের দিকে তাকাও। রফিক নিচের দিকে তাকাতেই দেখে একটা সোনার মোহর মাটিতে চলচল করছে। রফিক মোহরটি তুলে নেবে। এটা তোমার, তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার। আমার কথা শুনলে আরো অনেক মোহর পাবে। এখন যাও, কবিরাজকে নিয়ে এসো। তোমাকে তোমাকে অনেক ধন্যবাদ। রফিক এখন অনেক সচ্ছল, সুন্দর একটা বাড়িতে থাকে। আগের মতো কোনো অভাব নেই রফিকের। কিন্তু রফিকের মেয়ে টুনি এখনো সুস্থ হয়নি। টুনি বিছানায় শুয়ে আছে, আর পাশে বসে আছে তার মা। মা, আমার খুব খারাপ লাগছে। আমার মনে হচ্ছে কে যেন আমার ভেতর থেকে সব শুষে নিচ্ছে। আমার খুব দুর্বল লাগছে মা। তোর কিছু হবে না রে মা, তুই এসব নিয়ে ভাবিস না। আমি দেশ বিদেশের সব বড় বড় কবিরাজের কাছে তোকে নিয়ে যাব, তোকে সুস্থ করে তুলবো। মা, বাবা কোথায়? কখন আসবে মা? এক্ষুনি চলে আসবে মা, তোর বাবা এক্ষুনি চলে আসবে। কই গো আমার টুনিমণি, দেখ মা, তোর জন্য কি এনেছি। কত বড় মাছ এনেছি দেখ। রানু, মাছটা বেশি করে পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে ঝোল ঝোল করে রান্না করো। আমার টুনিমা খাবে, বুঝলে? বাবা, আমার কিচ্ছু খেতে ইচ্ছে করে না বাবা। কেন মা, তুই না বড় মাছ খেতে ভালোবাসিস? দেখিস, তোর মা কত সুন্দর করে রান্না করে দেবে তোকে। তোর খেতে খুব ভালো লাগবে রে। না বাবা, আমি খাবো না। হগু, তুমি দেশ বিদেশের যত বড় বড় কবিরাজ আছে সবাইকে ডাকো, আমার মেয়েটাকে বাঁচাও। এ পর্যন্ত তো কত কবিরাজ টুনিকে দেখে গেল, কেউই তো কোনো রোগ ধরতে পারলো না। মেয়েটা আবার কিচ্ছুটি খেতে পারে না, উঠে বসতেও পারে না। মেয়েটা আমার দিন দিন কেমন নিস্তেজ হয়ে যাচ্ছে। এই বাড়িতে নিশ্চয়ই কোনো অশুভ কিছুর ভর করেছে। তা না হলে আমার মেয়েটা কেন এমন হয়ে যাচ্ছে? তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি আসছি তাহলে। তোতা মিয়া, তোর বন্ধু টুনির কি অসুখ রে? বড় মাঠ, বড় মাঠ, বড় মাঠ। বড় মাঠ? বড় মাঠ বড় মাঠ করছিস কেন রে? কি আছে বড় মাঠে? তুই দোল খা, আমি দেখি টুনির জন্য নতুন কোনো ভালো কবিরাজ পাই কিনা। জলপরীর জন্য তো আজ আমার টাকার কোনো অভাবই নেই।
ভয় ভয় ভয়। কি ভয় ভয় করছিস তোতা মিয়া? কিসের ভয়? থাক তুই, আমি গেলাম। ডাইনি ডাইনি ডাইনি। কি সব আবোল তাবোল বকিস না তুই তোতা মিয়া। জলপরীর জন্য আজ আমার টাকার অভাব নেই ঠিকই, কিন্তু আমার সংসারে সুখ নেই। আমার মেয়েটা অসুস্থ, এমন হলে কিভাবে সংসারে শান্তি থাকে? মেয়েটা আমার হাঁটতে পারে না, খেলতে পারে না, কতদিন ভালো কিছু খেতেও পারে না। যাই, নতুন ভালো কোনো কবিরাজের খোঁজ পাই কিনা সেটা দেখি। আরে, এটা তো বড় একটা মাঠ। আমি হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছি। আমার মাথাটা একেবারে গেছে। তুমি ঠিক জায়গাতেই এসেছ। কে কে আপনি? আমি তোমার মতোই একজন সাধারণ মানুষ। পার্থক্য শুধু এটাই, আমি যা জানি তোমরা তা জানো না। চলো, তোমার মেয়ের কাছে আমাকে নিয়ে চলো। আমি জানি ওর অসুখটা কি। আপনি আপনি কি করে জানলেন? ওই যে বললাম, আমি যা জানি তোমরা তা জানো না। চলো চলো, জলদি চলো, হাতে সময় নেই। রানু, রানু, দেখো কাকে নিয়ে এসেছি। আরে, ইনি তো একজন ফকির বাবা। ফকির বাবা, আমার মেয়েটাকে একটু দেখুন, ওকে বাঁচান ফকির বাবা। আমি সেজন্যই এসেছি মা। আমাদের হাতে একদম সময় নেই। একটা ছুরি নিয়ে নিন আর সবাই পুকুর পাড়ে চলুন। এই পুকুরেই তো সেই জলপরী বাস করত, তাই না? হ্যাঁ, আর এই গাছগুলোর মরিচ খেয়েই সে তো বেঁচে থাকে, তাই তো? যে গাছগুলোতে কোনো মানুষের রক্ত পড়তে পারবে না, পড়লেই গাছগুলো মরে যাবে। হ্যাঁ ফকির বাবা, আপনি ঠিকই বলেছেন। আচ্ছা, এখন আপনারা দেখবেন সে জলপরীর আসল রূপ, বুঝলেন? ফকির, তুই আবার এসেছিস। আমার হাত থেকে তোর আর মুক্তি নেই। আজ আমিও দেখব তুই কি করে আমার হাত থেকে মুক্তি পাস। ফকির বাবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি সব বুঝতে পারবে। না না, বাঁচাও, বাঁচাও আমাকে। কি ভয়ঙ্কর! কি ভয়ঙ্কর! এ তো একটা ডাইনি। এই হচ্ছে সেই জলপরীর আসল রূপ। ও কোনো জলপরী নয়, ও একটা ডাইনি। এই পুকুরের বিশেষ প্রজাতির মিষ্টি মরিচ খেয়ে এই ডাইনি শক্তি সঞ্চয় করে। আর এই গাছগুলো কি করে বেঁচে আছে জানো? কি করে? তোমার মেয়ের জীবনী শক্তি শুষে নিয়ে। তোমার মেয়ে এ কারণেই এতদিন ধরে অসুস্থ। এই গাছগুলোকে ধ্বংস করে দিতে হবে। এ কি বলছেন ফকির বাবা? তোমার মেয়ে যখন মিষ্টি মরিচটায় কামড় দিয়েছিল, তখনই এই ডাইনি তোমার মেয়ের খোঁজ পেয়ে গিয়েছিল।
তোতাবিয়া তোমাদের সাবধান করেছিল, কিন্তু তোমরা তার কথা বুঝতে পারোনি। এই ডাইনি তোমাদের পুকুরে জলপরীর রূপ ধরে এসেছিল। কি ভয়াবহ কাণ্ড! আমাদের পুকুর থেকে গাছগুলোর মরিচ খেয়ে এই ডাইনি এতদিন বেঁচে ছিল। ডাইনি বলেছিল আমাদের পরিবারের কারো রক্ত যেন এই গাছগুলোয় না পড়ে, তাহলে সেই গাছগুলো মরে যাবে। হ্যাঁ, আমাদের এমন রক্ত প্রয়োজন, কিন্তু কে সেই রক্ত দেবে বলুন? আমি সেই রক্ত দেব। তুই বড় বোকা রফিক। তুই একটা গাছে না হয় রক্ত দিতে পারবি, কিন্তু এত এত গাছ, এতগুলো গাছে তুই কি করে রক্ত দিবি? আমি দেব, প্রয়োজনে আমার শরীরের সমস্ত রক্ত আমি দিয়ে দেব। তারপরেও আমার মেয়েকে আমি সুস্থ করব। তাহলে তুই মরে যাবি রে বোকা। আমি মরতে ভয় পাই না। আমার মেয়েকে যেভাবেই হোক আমি বাঁচাবো। আমি মরতে প্রস্তুত। তার আর প্রয়োজন হবে না। মানে, এই বোতলে পবিত্র ধুলো আছে, যাতে কেবল এক ফোঁটা রক্ত দিলেই যথেষ্ট। এই ধুলো পুকুরের পানিতে ঢেলে দিলেই সব গাছ মরে যাবে। তাহলে আর দেরি কেন? আমি রক্ত দিয়ে দিচ্ছি। রানু, ছুরিটা দাও। না, তুই এই ভুল করিস না। আমি তোকে অনেক টাকা দেব, তুই এই কাজ করিস না। শয়তানি, মৃত্যুর জন্য প্রস্তুত হ। রফিক ছুরি দিয়ে আঙুল চিরে বোতলের ধুলোয় রক্ত দেয়। ফকির সেই ধুলো পুকুরে ছিটিয়ে দেয়। এরপর সবগুলো গাছ মরে কালো হয়ে যায়, আর সাথে সাথে না, এ কি করলি তোরা? এখন এখন আমি বাঁচবো কি করে? শক্তি পাবো কি করে? না, এ তোরা ঠিক করলি না। তোর দিন শেষ শয়তানি, তোর দিন শেষ। আহ, আহ, আহ। না, তুই কি করলি ফকির? আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আমি আবার ফিরে আসবো, আমি আবার ফিরে আসবো। এখন আমরা বিপদ মুক্ত। চলো আমরা টুনির কাছে যাই, গিয়ে দেখি ওর এখন কি অবস্থা, বুঝলে? মা, বাবা, দেখো আমি ভালো হয়ে গিয়েছি।